নমস্কার। বাংলা স্ফিয়ারের নটার ভিডিওতে আমার বিষয়বস্তু দিল্লি কি করতে পারে। সত্যি কি কিছু করতে পারে? আমার ঢাকায় বা বাংলাদেশে যত বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে কথা বলাটাই এখন একটা ঝকমারি হয়ে দাঁড়িয়েছে। কেমন আছো বলার সঙ্গে সঙ্গে তারা জানতে চায়, আচ্ছা তোমরা কি করছো, দিল্লি কি করছে, মোদি সাহেব কি আমাদের কথা একদমই ভাববেন না? এইসব প্রশ্নের জবাব তো দেওয়ার আমি কেউ নই। তবু আমি তাদের অসহায়তাটা বুঝতে পারি এই কারণে যে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ, হিন্দু এবং মুসলমান নির্বিশেষে, তারা কিন্তু এই ইসলামীদের মতো আদৌ ভারত বিদ্বেষী নন। তাদের মধ্যে অনেকে আছেন যারা এখনো পর্যন্ত ভারতবর্ষের ভূমিকা 1971-এ তাদের মুক্তিযুদ্ধে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। সেটাই শুধু হাসিনা করতেন তাই নয়, আওয়ামী লীগের বহু সদস্য একই কাজ করেন। তার চেয়েও বড় কথা, এই রকম অসহায় নয়াদিল্লিকে দেখে বাংলাদেশিরা যদি বিভ্রান্ত হন, তাহলে আমরাও বেশ কিছুটা দিগ্ভ্রান্ত আমাদের মনে হচ্ছে। কেননা বাংলাদেশ আমাদের নিকট প্রতিবেশী, এতদিন নিকটতম এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ছিল, এখন আর তা নেই। কিন্তু কোনো বাঁদরের ছানা যদি সিংহকে দাঁত খিঁচুনি দেখায়, তো সেটা কতক্ষণ সহ্য করা সম্ভব? যেভাবে হিন্দু বিরোধিতাটাকে আসলে ভারত বিরোধিতার মোড়কে চালানো হচ্ছে বাংলাদেশে, এবং ভারত এক ধরনের অসহায় নিষ্ক্রিয়তায় সেটা দেখতে বাধ্য হচ্ছে, আমার ততই যেন ইন্দিরা গান্ধীর কথা মনে পড়ে যাচ্ছে। তিনি কি করেছিলেন 1971-এর আগে, সেই সব ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে। এবং আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের প্রথম কথা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভাবুন, কংগ্রেস আজকে ক্ষমতায় আছে, বাংলাদেশে একই পরিস্থিতি হলো, বিজেপি তাহলে কি করত? বিজেপি কি সংসদ চালাতে দিত? আজকে কংগ্রেস আদানি ইস্যুতে যা করছে, আমি বলবো বেয়াদবি এবং ধ্যাসটামি। বিজেপি কি সেটা করতো না? যদি তারা দেখতো যে কংগ্রেস জমানায় বাংলাদেশে এইভাবে হিন্দুদের চিহ্নিত করে একেবারে নিগ্রহ লীলা শুরু হয়েছে, কিন্তু সেই বিজেপি যখন ক্ষমতাসীন এবং হিন্দুরা পড়েছে আক্রমণের মুখে, যে বিজেপির প্যারেন্ট অর্গানাইজেশন আরএসএস অনেক বড় বড় বলচাল মারে, অখণ্ড ভারতের কথা বলে, অখণ্ড ভারত মানে তো বাংলাদেশ, পাকিস্তান সব কিছু তার মধ্যে ঢুকে যায়, তারা এই ধরনের একটা মুখ ও বধির হয়ে আছে কেন? ভারত সরকার মাঝে মাঝে দু একটি সরকারি স্তরে বিবৃতি দেওয়া ছাড়া আর কিছুই করেনি। ভারতবর্ষের অসুবিধাটা কোথায় সেটা না বোঝার মতো আমরা নই। প্রথম অসুবিধা হলো, ভারতবর্ষ গত 15 বছর ধরে ইংরেজিতে যাকে বলে পুট অল দেয়ার এগস ইন ওয়ান বাস্কেট, সেটা হচ্ছে হাসিনা। হাসিনা 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 অল দ্য ওয়ে, অ্যাজ ইফ
একটা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে দ্বিতীয় কোনো দলের অস্তিত্ব নেই, তাদের সঙ্গে সমান্তরাল সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। তার অনিবার্য ফল যা হতে পারে, আজকে ভারতবর্ষের কূটনীতিকে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। অবস্থা একসময় এতটাই শোচনীয় হয়ে দাঁড়িয়েছিল যে নিরাপত্তার কারণে ঢাকার ভারতীয় দূতাবাস থেকে কর্মরত লোকেদের একটা বড় অংশকে বিশেষ বিমান পাঠিয়ে তুলে আনতে হয়েছে নিরাপদ দিল্লিতে। হাসিনার প্রতি ভারতবর্ষের এই যে একদম শর্তহীন সমর্থন, তার কারণও ছিল হাসিনাও যেভাবে ভারতবর্ষের সঙ্গে তালে তাল মিলিয়েছেন, সে কংগ্রেস সরকার হোক আর বিজেপি সরকার হোক, আমাদের এই যে উপমহাদেশে কোনো প্রতিবেশী সেইভাবে কিন্তু ভারতবর্ষকে সাহায্যও করেনি, সহযোগিতাও করেনি, করবেও না। সে নেপাল বলুন, ভুটান বলুন, এরা অবশ্য খুব ক্ষুদ্র, পাকিস্তানের কথা বাদই দিচ্ছি, শ্রীলঙ্কা বলুন, সব জায়গাতেই ভারতবর্ষ ইজ ভিউড অ্যাজ এ বিগ ব্রাদার। এবং যেহেতু বৃহৎ শক্তি সম্পর্কে চারপাশের ছোট ছোট শক্তিগুলির এমনিতেই একটু রাগ থাকে, শুধু রাগ নয়, কিঞ্চিত ইনফিরিয়রিটি কমপ্লেক্সও থাকে, যেমন মেক্সিকোর আছে আমেরিকা সম্পর্কে, ইউক্রেনের আছে রাশিয়া সম্বন্ধে, এবং শুধু ইউক্রেন নয়, একদা সোভিয়েত ইউনিয়ন বলে যেটা ছিল সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম বেলারুস ছাড়া আর কোনো স্বাধীন হওয়া দেশ রাশিয়াকে দুচক্ষে দেখতে পায় না। এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। হাসিনা যখন যা চেয়েছেন, দিল্লি যেমন তা দিয়েছে, তেমনি দিল্লি যখন যা চেয়েছে হাসিনাও তা দিতে কার্পণ্য করেননি। সুতরাং এই যে মৈত্রী বা বন্ধুত্ব, সেটা পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ লেনদেনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এছাড়া হাসিনার ভারতের প্রতি কৃতজ্ঞতাবোধ, অনুরাগ সর্বজনবিদিত। কেননা ৭৫ সালের ঘটনার পরে শেখ মুজিবুর রহমান যখন হত্যা হলেন, তখন ভারতই তাকে আশ্রয় দিয়েছিল। দীর্ঘদিন তিনি ভারতে ছিলেন। এমনকি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, এখন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে হাসিনা বিশেষ বিমান নিয়ে ঢাকা থেকে দিল্লিতে এসেছিলেন, এবং প্রণবদার মুখেই আমি শুনেছি বৌদির মরদেহর পাশে দাঁড়িয়ে নিজের সহোদরার মতো হাউ হাউ করে কান্নাকাটি করছিলেন। একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটি দেশের রাষ্ট্রপতির স্ত্রীর প্রতি শোক জানাতে এসছেন, তাও ইমপ্রম্পটু, এবং সেখানে ঢুকে এমন কান্নাকাটি করছেন যেন মনে হচ্ছে তার খুব প্রিয় একজন স্বজন বিয়োগ হলো। এ দৃশ্যও তো আমরা দেখেছি। সুতরাং হাসিনার প্রতি ভারতবর্ষের দুর্বলতার একটা ঐতিহাসিক ভিত্তি আছে, এবং সেই ভিত্তিটা অস্বীকার করা অসম্ভব। কিন্তু তার মানে এই নয় যে একমাত্র হাসিনারকেই তোয়াজ করতে হবে, হাসিনার কথাই শুনতে হবে, বাকি কাউকে হিসেবের খাতাতেই আনা যাবে না। ঠিক এই কারণেই
বিএনপি বলুন, জামাতের কথা বাদ দিচ্ছি, অন্তত বিএনপি, যেটা অবশ্যই একটা আওয়ামী লীগের পরে উল্লেখযোগ্য রাজনৈতিক দল, তাদের সঙ্গে আমাদের চ্যানেল অফ কমিউনিকেশন কার্যত ছিল না বললেই চলে। গত 3 মাস 3.5 মাসের মধ্যে আমাদের কূটনীতিকরা সেটা করতে সক্ষম হয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু এখন নাও ইট ইজ টু লিটল অ্যান্ড টু লেট। তবুও আমি জানি 71 পূর্ববর্তী পূর্ব পাকিস্তানের পরিপ্রেক্ষিতের সঙ্গে আজকের বাংলাদেশে যা ঘটে গেছে তার কোনো মিল নেই। তবু অমিলের কথা মাথায় রেখেও সে সময় ইন্দিরা গান্ধী কি করেছিলেন সেটা যদি আমরা একবার স্মরণ করি, তাহলে বোধহয় ভারতবর্ষের কি করণীয় তার একটা পথ নির্দেশ আমরা পেলেও পেতে পারি। দেখুন, ইন্দিরা গান্ধী সকালে চেয়েছেন আর বিকেলে সেনা অভিযান করে ইয়াহিয়া খান সেনার বিরুদ্ধে ভারতীয় বাহিনী যুদ্ধে নেমে গেছে, তা তো নয়। তার একটা প্রেক্ষাপট ছিল এবং সেই প্রেক্ষাপটটা তৈরি করার জন্য তার বহু আগে থেকে ইন্দিরা গান্ধী যত রকমভাবে সম্ভব পাকিস্তানের প্রশাসকদের উপরে প্রথমে চাপ সৃষ্টি করা এবং তারপরে যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করা এবং অবশেষে সেনা অভিযান। যে কাজটা ইন্দিরা গান্ধী মেটিকুলাসলি করেছিলেন সেটা হলো টু সেন্ড হার এমিসারিজ টু ভেরিয়াস ওয়েস্টার্ন ক্যাপিটালস অফ দিস ওয়ার্ল্ড, এবং এই এমিসারি নির্বাচনে তিনি প্রাধান্য দিয়েছিলেন সমস্ত বিরোধী দল নেতাকে। জয়প্রকাশ নারায়ণ, যিনি 4 বছর পরে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেন, সেই জেপি ভারতের প্রতিনিধি হয়ে পশ্চিম ইউরোপের 4-5টা দেশে গেছিলেন। একইভাবে আরও অনেক বিরোধী নেতা বিভিন্ন জায়গায় গেছেন। সবারই উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে, কি ধরনের অত্যাচারের মুখে পূর্ববঙ্গীয় বাঙালি সমাজকে পড়তে হচ্ছে সে সম্পর্কে গোটা বিশ্বকে অবহিত করা এবং তাদের প্রতি যাতে গোটা পৃথিবী সিম্প্যাথেটিক হয় সেটাকে নিশ্চিত করা। এমনকি ইন্দিরা গান্ধী নিজে ওয়াশিংটন সফর করেছিলেন এবং হোয়াইট হাউসে বসে নিক্সন কিসিঞ্জারকে ঘোল খাইয়ে ভারতবর্ষে ফিরে এসেছিলেন। যে কারণে আমি আমার একটা বইতে লিখেছি, আপনাদেরকেও বলেছি, নিক্সন অ্যান্ড কিসিঞ্জার ইন্দিরা গান্ধীকে এতটাই অপছন্দ করতেন যে তাকে তারা বিচ বলে সম্বোধিত করতেন নিজেদের মধ্যে আলোচনায়। তারা ছিলেন ইয়াহিয়ার ভক্ত, পাকিস্তানের পৃষ্ঠপোষক, এবং সেই কারণে ইন্দিরার দৌত্য সফল হয়নি। কিন্তু দৌত্য সফল হবে না এটা জেনেও ইন্দিরা আমেরিকা গেছিলেন, যাতে পরে আমেরিকা বলার সুযোগ না পায় যে আমাদেরকে এ ব্যাপারে কোনো অবহিত করা হয়নি। কিন্তু আজকের পরিস্থিতি দেখুন, আজকে দিল্লির শাসক দল বাংলাদেশে এমন চরম কূটনৈতিক ব্যর্থতার পরেও
দেশের ভিতরে কোনো রকম বিরোধিতা বা বিরূপ সমালোচনার মুখে পড়ছেন না কেন? একটা কারণ, এটা হচ্ছে আমাদের দেশের একটা জাতীয় ঐতিহ্য। অর্থাৎ বিদেশ নীতির প্রশ্নে ভারতবর্ষের শাসক এবং বিরোধীদের মধ্যে মতানৈক্য প্রকাশ্যে আসাটা নিয়ম বিরুদ্ধ। একেবারে যে কখনো আসেনি তা নয়, কিন্তু সচরাচর আসে না। দ্বিতীয় কথা, বিজেপির যে প্রধান বিরোধী দল কংগ্রেস, সেই কংগ্রেসের সঙ্গে হাসিনার সম্পর্ক ব্যক্তিগত স্তরে এত ঘনিষ্ঠ, সোনিয়া গান্ধী এবং তার পুত্রকন্যার সঙ্গে, যে কংগ্রেস হাসিনার প্রতি দিল্লি করুণা বর্ষণ করলে তার বিরুদ্ধে রাগ কাড়বেই না। বাকি যেসব ছানাপোনারা রইল ইন্ডিয়া জোটের, তাদের মনোভাবও হাসিনার প্রতি আদৌ বিরূপ নয়। সুতরাং নরেন্দ্র মোদী আজকে যে বাংলাদেশের পরিস্থিতির জন্য খুব একটা ভারতবর্ষের ভিতরে বিপাকে পড়ছেন না, তার কারণ একটা অঘোষিত সর্বজনীন ঐকমত্য আছে তার এই ধরনের সিদ্ধান্তের পিছনে। কিন্তু তিনি কি করতে পারেন? তিনি তো সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলতে পারেন না, তার কারণ এটা তো স্বাধীনতার যুদ্ধ নয়। কিন্তু তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ইউনিস সরকারকে কূটনৈতিক চাপ দিয়ে 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 সম্পূর্ণ জর্জরিত করে ফেলা। এই যে হঠাৎ করে একজন অশীতিপর অর্থনীতিবিদ, যার সঙ্গে রাজনীতির ত্রিকূলে কোনো সম্পর্ক ছিল না, তাকে যে ওইভাবে প্যারাশুট করে ঢাকার সর্বোচ্চ ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো, এটা তো ওয়াশিংটনের কৃপাদৃষ্টি ছাড়া সম্ভব নয়। সবাই সেটা জানে। আমার নিজের ধারণা বাইডেন প্রশাসন এখন উপলব্ধি করেছেন যে কাকে তারা রাজার পাঠ দিয়েছেন। হাসিনা যেভাবে নির্বাচন করতেন, মার্কিন প্রশাসন তার সোচ্চার বিরোধী ছিল। এবারের ভোটের আগেও আমেরিকা কিন্তু বাজারে নেমে গিয়েছিল একটা সুস্থ, স্বাভাবিক, সুষ্ঠু নির্বাচন করার জন্য। সেখানে বাদশাতে ভারতের হস্তক্ষেপে আমেরিকা নিষ্ক্রিয় হয়ে যায়। আচ্ছা, এই যদি ভারতবর্ষের লেভারেজ করার ক্ষমতা থাকে আমেরিকার সঙ্গে, তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেখানে হিন্দুদের নিধনযজ্ঞ নিয়ে ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রীর এমিসারি হয়ে কাউকে ওয়াশিংটনে পাঠানো হচ্ছে না কেন? আর 2 মাস পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন তার জন্য অপেক্ষা করার জন্য? দেখুন, ট্রাম্প ক্ষমতায় এলে কি হবে সেটা কেউ জানে না। ট্রাম্প ভোটের আগে খুব হিন্দু 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 করেছেন বটে, কিন্তু শেষ পর্যন্ত তিনি বাংলাদেশ সম্পর্কে কি নীতি নেবেন কিছুতেই তা বলা যায় না। তার কারণ তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তুলসী গাবার্ডকে তিনি নিয়েছেন বটে সমস্ত গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে, যিনি নিজেও হিন্দু। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা দরকার, যে আমেরিকার প্রশাসন, সে ডেমোক্র্যাটদের হাতে থাকুক আর রিপাবলিকানদের হাতে থাকুক, তাদের বিদেশ নীতি
সম্পূর্ণভাবে তাদের জাতীয় স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং জাতীয় স্বার্থের পয়েন্ট অফ ভিউ থেকে আমেরিকা বাংলাদেশে মেডল করাকে তাদের প্রায়োরিটি লিস্টের কোথাও রাখেনি। আমার তো মনে হয় এটাই হচ্ছে প্রকৃষ্ট সময় এখনই আমেরিকায় গিয়ে একদিকে বাইডেন প্রশাসন এবং অন্যদিকে ট্রাম্পের সম্ভাব্য যে প্রশাসন তাদের কর্তা ব্যক্তিদের সঙ্গে বসে বাংলাদেশের পরিস্থিতি একেবারে হুবহু বর্ণনা দিয়ে ইউনূসের সরকারের উপর চাপ সৃষ্টির জন্য অনুরোধ জানানো। 1971-এর সঙ্গে 2024-এর আরও একটা বড় তফাৎ হল 71-এর আগে ভারতকে ফেস করতে হয়েছিল সিনো আমেরিকান পাকিস্তান অ্যাক্সিস। সেই জন্যই কিন্তু ইন্দিরা গান্ধী আত্মরক্ষার্থে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শান্তি চুক্তি করেছিল। এখন 2024-এর পৃথিবী সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। এখন আমেরিকা ভারতের বন্ধু দেশ। চায়নার সঙ্গে যে বৈরিতা এতদিন স্থায়ী হয়েছিল সেখানেও বরফ গলতে শুরু করেছে। চীনারা তাদের সেনাবাহিনী সরাতে শুরু করেছে। চীনাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। এমনকি শি জিনপিংয়ের প্রশাসনের উপরেও ভারতবর্ষ ইচ্ছে করলে চাপ সৃষ্টি করতে পারে যাতে তারা ইউনূসকে সংযত হতে বাধ্য করেন। আমেরিকা এবং চীন এই দুটো দেশ যদি ওই তালপাতার সেপাই সরকারের প্রধানকে একটু করকে দেয়, আমার ধারণা পরিস্থিতিতে রদবদল আসতে বাধ্য। কিন্তু কাকস্য পরিবেদনা, ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতি আজ এতটাই ক্লেদাক্ত, এতটাই কর্দমাক্ত, এতটাই পারস্পরিক বৈরিতার উপর প্রতিষ্ঠিত যে নরেন্দ্র মোদী ইচ্ছে থাকলেও তো 5 জন বিরোধী নেতাকে ভারতের দূত হিসেবে পাঠাতে পারবেন না। তার সংকোচ হবে তারা যদি না বলে দেন। অটল বিহারী বাজপেয়ীকে রাজীব গান্ধী ভারতীয় প্রতিনিধি দলের নেতা করে রাষ্ট্রপুঞ্জে পাঠিয়েছিলেন। কেন জানেন? সেটা ছিল উপলক্ষ মাত্র। রাজীবের কাছে খবর এসেছিল অটলের শরীর খুব খারাপ, আমেরিকায় একবার চিকিৎসা হলে রোগ নির্ধারণ করা সম্ভব হবে এবং দ্রুত নিরাময় হবে। সুতরাং বাজপেয়ী সাহেবকে নিজের ঘরে রেখে এনে রাজীব তাকে বলেছিলেন, বাজপেয়ীজি, ইউ শুড লিড দ্য ইন্ডিয়ান ডেলিগেশন দিস টাইম। উনি তো খুব অবাক হয়ে গেছেন। আমি একটা বিরোধী দল নেতা, আমাকে উনি বলছেন যেতে। পরে নিউ ইয়র্কে পৌঁছে তিনি ওখানে যে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন তার কাছ থেকে জানতে পারেন রাজীব গান্ধীর আসল উদ্দেশ্যটা কি। কেননা তিনি পরপর কোন ডাক্তারের সঙ্গে বাজপেয়ীজির অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সেটা তাকে বিমান থেকে নামা মাত্র দেখিয়ে দেন। এ কথা আমার বানানো গল্প নয়, ইউটিউবে ইচ্ছে করলে আপনারা স্বয়ং বাজপেয়ীর মুখে এটা শুনতে পারবেন। দেখুন, প্রথমত যেটা দরকার হয় সেটা হচ্ছে শুধু জাতীয় ঐকমত্য নয়, একটা জাতীয় সক্রিয়তা। পশ্চিমবঙ্গের বিজেপি
এবং তাদের বিবিধ শাখা সংগঠন ইতিউতি একটু আধটু বিক্ষোভ দেখাচ্ছে বটে। আজকে দেখলাম জম্মুতেও কিছু লোক, বেশি নয়, তারা প্রতিবাদ মিছিল করছে। কিন্তু সেইভাবে বাংলাদেশের ইস্যুটাকে নিয়ে গোটা ভারতবর্ষ উদ্বেলিত হয়েছে কি? দেখুন, কেউ স্বেচ্ছায় উদ্বেলিত হয় না, উদ্বেলিত করাতে হয়, এবং সেটাও হচ্ছে রাজনীতির একটা খুব বড় অংশ। আজকেই দেখছিলাম অন্ধ্রপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার পবন কল্যাণ, যিনি সিনেমা ছেড়ে রাজনীতি করছেন, তিনি খুব কড়া ভাষায় এই যে ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারের নিন্দা করছিলেন। আমার ধারণা সমস্ত বিরোধী দলকে নিয়ে বসে দিল্লি যদি এ ব্যাপারে ঘন ঘন আলোচনা করে, তাদেরকে কনফিডেন্সে নেয়, এবং চারদিক থেকে যখন সামরিক আয়োজন করে বাংলাদেশকে ঘিরে ফেলা সম্ভব নয়, এই পরিস্থিতিতে সম্পূর্ণ অবাস্তব, তখন সবচেয়ে মোক্ষম রাস্তা হচ্ছে কূটনীতি। এবং সেই কূটনীতিতে সবচেয়ে বেশি প্রভাবশালী যারা, তারা এই মুহূর্তে ভারতের বন্ধু দেশ। সেই চেষ্টা ভারতবর্ষ করছে কিনা, করলেও কতদূর করেছে, তাতে সাড়া মেলেছে কি মেলে না, এ নিয়ে কোনো চর্চা আমি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু ভারতবর্ষকে নিষ্ক্রিয়তা মানায় না, বিশেষ করে বাংলাদেশের মতো একটা প্রতিবেশীতে, যেখানে হিন্দুরা বিপন্ন, যে হিন্দুদের অবাধে নাগরিকত্ব প্রদানের জন্য বিজেপি সরকার সিএএ নিয়ে এসেছে, তারা যখন সংশয়াবিষ্ট হন, তখন মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। সেসব প্রশ্ন খুব অস্বস্তিকর। তাই এ নিয়ে আর বৃহৎ ব্যাখ্যায় গেলাম না, শুধু এইটুকু বলে শেষ করি, দিল্লির এই আপাত নিষ্ক্রিয়তাই কিন্তু বাংলাদেশে এই ইসলামী মৌলবাদীদের আরো বেশি করে উৎসাহিত করছে। তারা দেখছে, বাহ, এ তো বেশ মজা, আমরা যা খুশি তাই করে যাব, নয়াদিল্লি আমাদের কাঁচকলা করতে পারবে না। এই যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডটা যদি সংক্রামক হয়ে দাঁড়ায়, তাহলে ভারতবর্ষের মান ইজ্জত কিন্তু বাকি প্রতিবেশীদের কাছেও ধুলোয় লুটোতে বাধ্য। নমস্কার, ভালো থাকবেন।